আজকের গল্প জেদ। লেখকের নামবিহীন গল্পটি এসেছে ইতালি থেকে। আমার মা বাবার বিয়ের ২০ বছরের সাধনার অতি আকাঙ্ক্ষিত সন্তান আমি। ২০টি বছর পর আমি এলাম সব আলো করে। কত আদরের আমি তা বলার অপেক্ষা রাখে না। আব্বার পৃথিবী শুধুই আমাকে ঘিরে। শিক্ষা দীক্ষায়, হাতের কাজে সব দিকেই আব্বা আমাকে পারদর্শিনী করে তুলেছিলেন। আব্বার ইচ্ছামতো আমি হলাম একজন শিক্ষিকা। পড়ালেখার পাশাপাশি একটি হাই স্কুলে শিক্ষকতা এবং পরবর্তীকালে গুলশানে একটি সাহায্য সংস্থার জুনিয়র হাই স্কুলে প্রিন্সিপালের চাকরি পেয়ে গেলাম কর্মদক্ষতার গুণে। জীবনে কখনোই কোনো অভাব বা কষ্টবোধ করিনি। চাওয়ার আগেই সব পেয়ে যেতাম। কিন্তু আমার ব্যক্তি জীবনে হৃদয়ে ছিল প্রচণ্ড কষ্ট। সে কষ্ট থেকে জন্ম নেয় জেদ, যা পুষে রেখেছিলাম অগোচরে হৃদয়ের গভীরে। কষ্টের গল্পটা না হয় অন্যদিন বলবো। জেদ ছিল এদেশে থাকবো না, এবং সে চেষ্টাই চলছিল। সে সুযোগও পেয়ে গেলাম এক সময়। গোপনে দেশ ত্যাগ করার সব রেডি হয়ে গেল। অর্থের যোগান দিতে তেমন বেগ পেতে হলো না। নিজের বেশ কিছু টাকা জমা ছিল, সামান্য দেনা করেছি। শুধু আব্বার জন্য ভীষণ কষ্ট হচ্ছিল। আমাকে তো কখনোই চোখের আড়াল হতে দেননি। আব্বা যদি আমার শূন্যতা সহ্য করতে না পারেন। কিন্তু আমি যা করতে চাই তা তো আমার করা চাই। ফ্লাইট ডেট ওকে হয়ে গেছে। আব্বা আর মাকে কথাটা জানালাম। শুনেই মায়ের কান্নাকাটি এবং আব্বা বাকরুদ্ধ হয়ে গেলেন। ফ্লাইটের আগের দিন স্কুল কর্তৃপক্ষের কাছে ২ মাসের ছুটি নিয়েছি বেতন ছাড়া। আব্বাকে অনেক বোঝালাম, অসুবিধা হলে দেশে ফিরে চাকরিতে যোগ দেব, আর সুযোগ সুবিধা পেলে হয়তো অন্য দেশে থাকব। আব্বা মাথায় হাত রেখেছিলেন। বাবারে, তোমাকে ছাড়া আমি পৃথিবী দেখতে পাই না। তোমাকে ছাড়া আমি অসহায়, অচল। তবুও যেতে চাও, যাও। দোয়া করি আল্লাহ যেন তোমার সহায় থাকেন। বাঙালি মেয়ের জন্য বিদেশ কঠিন জায়গা। একা একা সাহস যখন করেছ, তখন সব আল্লাহর হাতে। ৬ বছর ভিন্ন দেশে কিছুদিন চাকরি করে অবশেষে কাগজ পাবার আশায় ইটালি এলাম। আমার এক ক্লাস ফ্রেন্ড গ্রিসে থাকে। যাবার কথা ছিল তার কাছে, কিন্তু ইটালি এসে আর যাবার কোনো ব্যবস্থা করতে না পেরে এখানেই থাকার সিদ্ধান্ত নিলাম। সত্যি কথা বলতে, গ্রিসে আমার ফ্রেন্ডের উৎসাহ, উদ্দীপনা এবং সাজেশনই আমাকে ইউরোপ আসতে উৎসাহী এবং সাহসী করে তুলেছিল। এরপর এক কঠিন জীবন। হাতের ডলার সব শেষ। বিদেশি বান্ধবীর বাসায় সিট ভাড়া করে থাকি, কিন্তু ভাড়া দিতে পারি না। খাবার কেনার পয়সা নেই। একবেলা আধা পেট খাই তো অন্য বেলায় উপোস থাকি। দেশের সঙ্গেও যোগাযোগ বন্ধ। হাতে পয়সা নেই। ফোন করা সম্ভব নয়। একদিন নিরুপায় হয়ে বান্ধবীকে গলার চেইন, ঘড়ি, আংটি এবং শখের ক্যামেরাটা দিয়ে বললাম, আপাতত তুই এগুলো রাখ, পরে চাকরি পেলে তোর সব পাওনা দিয়ে দেব। তার সঙ্গে আমি ইংরেজিতে কথা বলতাম। সে অল্প ইংরেজি পারত। বান্ধবী আমার হাতে জিনিসগুলো ফিরিয়ে দিয়ে বলেছিল, তুই মন খারাপ করবি না। যতদিন তোর চাকরি না হয় ততদিন তুই ভাড়া দিবি না এবং আমার সব জিনিস তোর মনে করে খাবি। গ্রিস থেকে আমার ফ্রেন্ড পাঠিয়েছিল $৩০০। তখন পাসপোর্ট করতে লাগতো $৮০। বান্ধবীর মাধ্যমে এক বাঙালিকে পাসপোর্ট বানাতে দিলে সে পুরো $৩০০ই হজম করেছিল। বিনিময়ে আমার পাসপোর্টে একটা ভুল ঠিকানা বসিয়ে দিয়েছিল, যার খেসারত আজও বয়ে চলেছি।
তবু সৌভাগ্য, পাসপোর্টটা হয়েছিল। এরপর নতুন পাসপোর্ট করে ডকুমেন্ট বা কাগজ জমা করতে চেয়েছিলাম, তবে কাগজ পেতাম না, তাই ভুল ঠিকানায় কাগজ করেছি। এরও 2-3 মাস আরেক বিদেশি বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ল। খুব ভালো ইংরেজি বলতো, তার সঙ্গে সব কথা বলতে পারতাম। এই বান্ধবীর সহযোগিতায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে, মা বাবার দোয়ায় একটা চাকরি জুটে গেল ফুল টাইম, কিন্তু বেতন পার্ট টাইমেরও কম। কারণ আমি ভাষা জানি না, অভিজ্ঞতা নেই। তবুও আমার জন্য এটা সোনার হরিণ। কোনো রকম খেয়ে পড়ে দিন চলে যাচ্ছে। দেশের সঙ্গে যোগাযোগ হলো অবশেষে। আব্বা আমার চিন্তায় বিছানায় শয্যাশায়ী, মা কেঁদে কেঁদে চোখ নষ্ট করছেন। সারাদিন কাজ করি, রাতে নামাজ পড়ে আব্বার জন্য কান্নাকাটি করি। কাগজ পাবো পাবো বলে আর পাইনি, তাই দেশেও যাওয়া হয় না। এর মাঝে বান্ধবীর বাসায় অন্য ব্যাপারে পুলিশ আসা যাওয়া করে, সবার বৈধতার কাগজপত্র দেখে। আমার অবস্থা খারাপ, কাগজ নেই। বান্ধবী আমাকে নিরুপায় হয়ে অন্যত্র কিছুদিন সরে থাকতে বলল। কোথায় যাব? চিন্তায় মাথা খারাপ হওয়ার অবস্থা। বুদ্ধি করে আমার বসকে বললাম সমস্যার কথা। মহিলা বুঝতে পেরে তার অন্য একটা ফ্ল্যাট বাড়ির চাবি এনে দিয়ে বললেন, আজই থাকতে পারিস, খালি পড়ে আছে। খুশিতে কেঁদে ফেলেছিলাম। একা একটা বড় ফ্ল্যাটে, রোমের অদূরে পাহাড়ি এলাকা, কর্মস্থলের পাশাপাশি, বাস টিকিট কিনতে হবে না। বাসায় ফিরলেই প্রচণ্ড কান্না পেত। মনে হতো আমি বন্দি হয়ে আছি, চিনি না, জানি না, কারোর সঙ্গে কথা বলতে পারি না। মধ্যরাতে ঘুম ভাঙলে মনে হতো পৃথিবীর সব ভূত পেতনি দৈত্য দানব এসে এই ফ্ল্যাটে অবস্থান করছে। আমি টয়লেটে কিংবা কিচেনে গেলেই আমাকে গলা টিপে ধরবে। কখনো কখনো খাটের তলায়ও 2-1টা ভূত আছে বলে মনে হতো। আয়াতুল কুরসি জপতাম আর ভোর হওয়ার আশায় চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতাম। প্রায় রাতে ভয়ে ঘুম হতো না। মনের অবস্থার অবনতি হতে লাগল। আব্বা অসুস্থ। এদিকেও কিছু তেমন একটা হচ্ছে না দেখে একবার ভাবলাম দেশে ফিরে যাব। আবার ভাবলাম একটা ছেলে মানুষ যা পারে না, আমি একটা মেয়ে মানুষ হয়ে আল্লাহর রহমতে অমানসিক কষ্ট সহ্য করেছি এই বিদেশের মাটিতে। এই কাগজটা হলেই আমার সব কষ্ট সার্থক। তাই মনে শক্তি সঞ্চার করলাম। কয়েকদিন স্বপ্নে উল্টাপাল্টা দেখি। রাতে মোটেও ঘুম হয় না। বুকের ভেতর হাহাকার। সন্তানের জন্য পিতা তৃষ্ণার্ত অসহায় মুখ বারবার ভেসে উঠত চোখের সামনে। ঢাকায় ফোন করলাম। মামি বললেন আব্বার অবস্থা খারাপ, তাই সবাই গ্রামের বাড়ি গেছেন অন্য শহরে। সেই শহরে, অর্থাৎ আমার গ্রামের বাড়িতে আমাদের এক ভাড়াটিয়ার বাসায় ফোন করলাম। ভাবি ফোন ধরলেন। বাংলাদেশ টাইম রাত 1টা বাজে। ভাবিকে আব্বার কথা জিজ্ঞাসা করলাম। ভাবি বললেন, না তেমন কিছু না, খালু একটু অসুস্থ, এই আর কি। আমার মনের খবর তো আমি জানি। বললাম, ভাবি মিথ্যা বলার দরকার নেই। আব্বা কবে কখন চলে গেলেন শুধু তাই জানতে চাই। জানলাম 4 দিন আগে আব্বা তার অতি আদরের ধন, তার চোখের মণি, এই সন্তানকে দেখার জন্য ছটফট করে পৃথিবী থেকে চলে গেছেন। আমি আর কিছু বলতে পারিনি। সারা রাত পাথরের মতো বসেছিলাম। 2-3 দিন চাকরিতে যাইনি, খাইনি, কারোর সঙ্গে কথা বলিনি। দেশে আর যাব না ভেবেছিলাম। মায়ের চিঠি এলো। মা লিখেছেন,
বাবারে, তুমি দেশে না এলে তোমার আব্বার মতো আমাকেও আর দেখতে পাবে না। অবশেষে দেশে গেলাম। আমাদের বাসার বিরাট সীমানার শেষ প্রান্তে বাগানে আব্বা শুয়ে আছেন। মসজিদের আজান আব্বা স্পষ্ট শুনতে পান। মায়ের বিধবা সাজ। সংসারের শূন্যতা সহ্য করতে পারছিলাম না। বুক ফাটা চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল। আব্বার কবরের পাশে যেতে পারিনি। দূরে দাঁড়িয়ে আর্তচিৎকার করেছি, হাহাকার করেছি, আব্বা আব্বা বলে আর্তনাদ করেছি। আব্বার সেই সুন্দর মুখ আর কোনোদিনও দেখতে পারবো না। অমন সুস্থ সবল সুন্দর আব্বা মাত্র কয়েক বছরের ব্যবধানে পৃথিবী ছেড়ে চলে গেলেন। তবে কি আমার দূর দেশে অবস্থানই আব্বাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল? আব্বার সঙ্গে স্বপ্নে দেখা হয়, কথা হয়, আর তা আমাকে কাঁদায় প্রতিনিয়ত। গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো এই গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে, আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। আপনার গল্পের অপেক্ষায় থাকলাম। আজকের মতো বিদায়।